হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে। বিয়ে থা পর্ব 5। ফারিনকে বলা 1 সপ্তাহের মধ্যে দেওয়া কথা রাখতে চলছে ধ্রুব। আজ সে নিনিকাকে নিয়ে রওনা হবে বউ কথা কওয়ের উদ্দেশ্যে। ডিউটি তার শেষ। বর্তমানে সে দাঁড়িয়ে আছে বান্দরবানের উঁচু নিচু পাহাড়ি রাস্তায়। জিপ গাড়িতে পিঠ এলিয়ে দিয়েছে, হাতে গগলস নিয়ে নাড়ানাড়ি করে চারিদিকে তাকাচ্ছে। অপেক্ষা নিনিকার। ঘড়ির কাঁটা 10 মিনিট অতিক্রম করেছে। নিনিকাও সুমিত্রা এসে বসলো জিপে। সুমিত্রা চটাস করে কথা বলছে। জোর করে নিনিকাকে বসিয়ে দিয়েছে সামনে। সে ব্যাগপত্র নিয়ে বসেছে পেছনে। আমাকে সড়কে উঠে গাড়িতে তুলে দিলেই হবে, বাকি পথ চলে যেতে পারবো, কোনো চিন্তা করবি না। ধ্রুব ড্রাইভ করার ফাঁকে নিনিকার দিকে তাকিয়ে দেখছে, বলল, তবুও আমার দায়িত্ব আছে শালিকা, আপনাকে একা ছাড়া যাবে না। এক কাজ করা যায়, আপনিও আমাদের সাথে চলুন। সুমিত্রা ইতস্তত করে বলল, যাব জিজু, বাট অন্য কোনো দিন। আমার বিয়ের কথাবার্তা চলছে, বুঝতেই পারছেন এ সময় বাড়ি ফেরাটা কতটা ইম্পর্টেন্ট। তবে আপনারও নিনিকার আনুষ্ঠানিক বিয়েতে আমি অবশ্যই থাকব, সাথে বড় থাকবে। আপনাদের দুজনকে কিন্তু আমার বিয়েতে যেতে হবে। তাছাড়া নিনিকাও পড়াশোনার জন্য শিলিগুড়িতে যাবেই। আবার তাই না, দেখা হওয়ার কত কারণ আছে দেখেছেন। ধরুন আপনার বান্ধবীকে আমি ইন্ডিয়াতে আর পড়তে দিলাম না, তখন কি করবেন? সুমিত্রা নাক ফুলালো। একদম আপনি এরকম করবেন না। আমি জানি আপনি ওকে পড়তে দিবেন এবং শিলিগুড়িতেই দিবেন। ধ্রুব ঠোঁট উল্টালো। আপনার বান্ধবীকে যে আমার প্রয়োজন শালিকা। সে যাবে, তবে যে কটা দিন আমি ছুটিতে আছি ততদিন সে বাংলাদেশেই থাকবে এবং তারপর আমি তাকে নিচে গিয়ে শিলিগুড়িতে পৌঁছে দিয়ে আসবো। পারলে ডিউটি অবস্থায় সময় ফেলে মাঝে মধ্যে চলেও যাব তার কাছে। সুমিত্রা হাসলো। সে তো যাবেনি, তবে জিজু, নিনিকা যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু আপনাকে ডিউটি ফেলে দৌড়াতে হবে না। ওকে নিজের সাথে সাথে রাখতে পারবেন। যেখানে আপনার বদলি হয় সেখানেই ও আপনার সাথে থাকতে পারবে। ধ্রুব আর চোখে নিনিকাকে দেখে নিল। সে তো ঠিকই, তবে আমার ম্যাডাম যদি চাকরি বাকরি করতে চান তাহলে সে চান্স হয়তো থাকবে না। চাকরি সূত্রে দুজন দু শহরে অবস্থান করব হয়তো। নিনিকা ঠোঁট ফুলিয়ে বলল, আপনারা কি শুরু করেছেন বলুন তো? যখন যেটা আসবে তখন সেটা দেখা যাবে। আগে তো শ্বশুর বাড়িতে পা রাখি, জানি না ভাগ্যে কি আছে আমার জন্যে, না জানি কি কি অপেক্ষা করছে। আফটার অল পালিয়ে যাওয়া বউ বলে কথা। ধ্রুব ফুস করে শ্বাস ছাড়ল। তুমি কোনো কারণবশত সেটা করেছো, আমি এদিকটা দেখে নিব। কেউ যাতে তোমাকে কোনো রূপ অপমান বা কথা শোনাতে না পারে সেটা দেখার দায়িত্ব আমার। সো চিল থাকো মিসেস, আমি আছি না। সুমিত্রা হাসছে। আপনাদের ভালোবাসায় নজর না লাগুক। উঁচু উঁচু পাহাড় পেরিয়ে তারা সড়কে চলে এসেছে। সুমিত্রাকে ভারতগামী টেনে তুলে দিবে নীরব, যে বর্তমানে একটি কালো গাড়িতে বসে আছে। সুমিত্রা ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়লো। আপনাকে একা ছাড়াটা ঠিক হবে না। যতই হোক আমার মিসেসের বান্ধবী হন। ক্যাপ্টেন নীরব, আয়মান আপনাকে টেনে তুলে দিয়ে আসবে। বাকিটা পথ আপনি একাই স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারবেন বলে আমার ধারণা। সুমিত্রা কৃতজ্ঞতা চোখে তাকালো। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না জিজু, বাংলাদেশের অনেক কিছুই আমি চিনি না। আমি বলা শর্তেও আমার জন্য
এতটুকু করেছেন সেই জন্য আমাকে। আমি আপনার বিয়েতে ডাবল রোস্ট খাওয়াবো বলে কথা দিচ্ছি। নাও এখন আসি। সুমিত্রার ব্যাগপত্র ধ্রুব গাড়িতে রাখলো। নিনিকা ও সুমিত্রার দীর্ঘ একটি আলিঙ্গন হলো। নিনিকা বিড়বিড় করে বলল, আবারও দেখা হবে, আমাকে ভুলে যাস না। সুমিত্রা আবেশিত হলো, একদম না, আগে পৌঁছায় গিয়ে তারপর সব দিক দেখে আমরা আবারও শিলিগুড়িতে দৌড়ে বেড়াবো কেমন? একদম বেশি বেশি ভাববি না, যা হবে ভালোর জন্যই হবে। নতুন পরিবারে মানিয়ে নিতে একটু আনিজি লাগবে প্রথম, তবে আমার বিশ্বাস যার একটি ধ্রুব আছে তার এরকম ছোটখাটো ব্যাপারে কোনো অসুবিধা হতেই পারে না। ধ্রুব নীরবকে চোখের ইশারায় সব বুঝিয়ে দিল। সুমিত্রাকে নিয়ে নীরব চলে গেল ভারতগামী ট্রেনের উদ্দেশ্যে। সড়কে তারা দুজন। সময় সকাল 9টা। চারিদিকে মৃদু বাতাস বইছে। ধ্রুবের পরনে ডেনিম প্যান্টের সাথে কালো টি শার্ট। নিনিকা আর চোখে নিজের পুরুষকে দেখে নিচ্ছে। মানুষটাকে কালোতে দারুণ মানায়। টি শার্টের ওপর দিয়ে ফুল ফুটে উঠেছে বলিষ্ঠ শরীর। নিনিকা ঢোক গিলল, তার নিজেরই না নজর লেগে যায়। ধ্রুবের চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নিল। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল, দেখতে হয়, ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমারই, আমাকে দেখার অধিকার তোমার আছে। নাও লুক অ্যাট মি মিসেস, দেখো, চোখ ভরে দেখো। নিনিকা লজ্জা পেল, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না বলে ধ্রুবের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। ধ্রুব আকাশ পাতাল কাঁপিয়ে হাসলো। বাবা বলেছিলেন তার বৌমা নাকি আমাকে হাসতে না দেখে পালিয়ে গেছে, অথচ দেখো, তোমার সঙ্গে থাকলে আমি সব সময়ই হাসি, কারণে অকারণে হাসি। তুমি একটা মানুষ নিনিকা, যাকে দেখলে অকারণেই কারো চারিপাশে এক ধরনের আনন্দিত ভাব চলে আসে, যার কারণে আমি সব সময়ই হাসতে পারি, যার কারণে আমার চারিপাশ সব সময় উজ্জ্বল মনে হয়। তুমি আমার জীবনের এক টুকরো হাসি নিনিকা। নিনিকার পরনের সাদা পাতলা শার্টটি বাতাসে উড়ছে, চুলগুলো উপরে তুলে বেঁধে রাখা, তা থেকে একটা চুল দুটো চুল বের হয়ে কপালে জায়গা করে নিচ্ছে। ধ্রুব হাত ধরে নিজের দিকে টেনে নিল, জিভে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠিক করে দিল কপালের সামনে আসা চুল। কানে গুজে দিয়ে বলল, সেদিন সীমান্তে ঘুমন্ত অবস্থায় যদি তোমাকে স্বপ্নে না দেখতাম, তবে আজ তুমি আমার হতে না। নিনিকার এক হাত ধ্রুবের বুকের পাশে, ভ্রু কুঁচকে তাকালো। স্বপ্ন? কিরকম স্বপ্ন? ধ্রুব গাল টেনে দিল, আমি তোমাকে আবছায়া দেখেছি প্রথম স্টেশনে, পুরো মুখশ্রী দেখিনি, তারপর দেখেছি স্বপ্নে, সেখানেও তুমি আবছায়া হয়েছিলে, আমাকে আহ্বান করেছিলে, তুমি এসো, একবার এসো। আমি সেই অলিক কন্যার আহ্বানে বসে থাকতে পারিনি, ছুটে গিয়েছি সব ভুলে তার কাছে। দার্জিলিংয়ে পা রাখাটা পরিকল্পনা ছিল। সুমিত্রাকে আমি বলেছিলাম তোমাকে দার্জিলিং নিয়ে আসতে, কজ আমার প্রথমবার সামনাসামনি নিজেকে মুখ দর্শন করব, স্মৃতিচারণ করার জন্য ভালো একটি জায়গাতে মুখ দর্শন করা উচিত, যাতে ভবিষ্যতে আমার প্রজন্মকে বলতে পারি তাদের মায়ের প্রথম মুখ দর্শন করেছি পৃথিবীর অন্যতম সুন্দর একটি জায়গা দার্জিলিংয়ে। নিনিকা পিট পিট করে তাকালো, এত অল্প সময়ে এত কিছু মাথায় আসে কিভাবে আপনার? ধ্রুব শরীর দুলিয়ে হাসলো, একবার জড়িয়ে ধরবে। নিনিকার সম্মোহনকারী মেজরের আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারল না। ধ্রুব দু হাত মেলে দিল, নিনিকা ঢলে পড়ল সেথায়, শক্ত করে জড়িয়ে ধরলো, ঢলে যেতে চাইল বক্ষে। ধ্রুবের বুকের ওঠানামা বাড়ছে, নিনিকাকে মিশিয়ে নিল সর্বশক্তি দিয়ে, চুলের ভাঁজে ছুঁয়ে দিল ওষ্ঠ, সেথায় ঠোঁটের স্পর্শ রেখেই প্রগাঢ় প্রেম নিয়ে শুধালো,
এই যে এলে, এই চলে আসাটাই যেন শেষ হয় সারা জীবন। ধ্রুবের বুকেই মিসেসের স্থান যেন রয়। নিনিকা বিড়বিড় করলো, এই যে এলাম, এটাই শেষ আশা, যাব না কভু আর। ধ্রুবের ওই প্রেমময় বুক ছেড়ে মেঘের ওপারে আলিঙ্গন দীর্ঘ হলো। এক সময় নিনিকা নিজেকে শূন্য অনুভব করলো। ধ্রুব তাকে পাশের সিটে বসিয়ে দিলেন। চোখে গোলগোস করে মিটমিটিয়ে হাসছে। তাদের গন্তব্য এবার ঢাকা। যেথায় অবস্থান করেছে বউ কথা কও, এ প্রজন্মের বইয়ের জন্য। সন্ধ্যা গড়িয়ে গেছে, ধ্রুবের হাত এখনো ড্রাইভিংয়ে ব্যস্ত। মাঝে মধ্যে তারা থেমে দাঁড়িয়েছে, মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরেছে, খেয়েছে রেস্টুরেন্টে। তাতে দুজনেরই বাড়ি ফেরার তেমন তাড়া নেই। ঘুরে ফিরে যখন তখন ফিরবে। ততক্ষণে গন্তব্য পৌঁছাতে পৌঁছাতে একটু এনজয় তো করাই যায়। নিনিকা মুঠোফোন হাতে নিয়ে দেখলো চার্জ নেই। অগত্য ধ্রুবের মোবাইল চাইলো। ধ্রুব এগিয়ে দিল। কাকে ফোন করবে মিসেস? মাকে। নিনিকা নাম্বার তুলে ডায়াল করলো মিথিলার নাম্বারে। সন্ধ্যাবেলা মিথিলা একলা বারান্দায় বসে থাকেন। 7টার পর রমজান শেখ অফিস থেকে ফিরবেন। তিনি বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্যই দেখেন মনোযোগ দিয়ে। মানুষটা গাড়ি থেকে যখন এক পা বের করে তখন তার হৃদয় কম্পিত হয়। যখন নেমে দাঁড়ায় সুদর্শন পুরুষদের মতো, তখন মিথিলা বারবার প্রেমে পড়েন। এই বয়সে এসেও মানুষটা কত সুদর্শন, কত সুন্দর। মিথিলার ভাবনার মাঝে তার হাতের মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলেন না, কিন্তু দ্বিতীয়বার কল আসতেই রিসিভ করে কানে ধরলেন। ওপাশ থেকে নিনিকার গলা শোনা গেল, মা। মিথিলা চমকে গেলেন। প্রায় 6.5 মাস পর সন্তানের কণ্ঠস্বর শুনলেন তিনি। তার বুকের ভেতর অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। দু চোখের কোণে জল জমলো। ঠোঁট চেপে কান্না আটকিয়ে ডাকলেন, নিনিকা। হ্যাঁ মা। মিথিলা এক হাত মুখ চেপে ধরলেন। তার বিশ্বাস হচ্ছে না। তিনি তো ভেবেছিলেন এ জন্মে তার মেয়ের সাথে কখনোই কথা হবে না। মেয়েটা যে একরোখা, অভিমানী, যা সিদ্ধান্ত নেয় তার বিরুদ্ধে কখনোই কিছু করবে না। যেমনটা করেনি বিয়ের বেলাতেও। বাবাকে ঘৃণা করে বলে পৃথিবীর সব পুরুষদের প্রতি তার ঘৃণা। তার মতে সব পুরুষরা এক। সেই জন্য ছোটবেলায় একবার রমজান শেখের অমানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলেছিল, পৃথিবীর সব পুরুষের প্রতি আমার ঘৃণা জন্মাক। মেয়েরা পুরুষদের সম্পর্কে প্রথম ধারণা লাভ করে নিজের বাবা থেকে। আমি করলাম। তুমি জেনে রেখো মা, আমি নিনিকা শেখ কখনোই রমজান শেখদের মতো পুরুষদের কাছে নিজেকে সঁপে দিব না। আমি আজ থেকে জানলাম, মেনে নিলাম, বাবা নামক পুরুষেরা সন্তানের ইচ্ছেকে শুধু মেরে ফেলতেই পারে, আর স্বামী নামক পুরুষেরা শুধু গায়ে হাতে তুলতে পারে, করতে পারে নির্যাতন। যেমনটা তুমি সয়ে এসেছো মা, কিন্তু আমি সইতে পারবো না। সেই জন্য আজ থেকে পুরুষদের প্রতি আমার তীব্র ঘৃণা। এই ঘৃণা কখনোই কমে যায় না যাক। পৃথিবী জানুক সব বাবারা ভালো হয় না। মিথিলা শেখের ভাবনার মধ্যে নিনুকা মৃদু জোরে ডাকলো, মা মা মা। মিথিলা চমকে বললেন, হ্যাঁ মা। নিনিকা অভিমানী কণ্ঠে বলল, আমাকে তুমি ভুলে গেছো? মিথিলা আবারও চমকালেন। নিনিকার কণ্ঠে অভিমান, অবিশ্বাস্য। নিনিকা আমার মেয়ে, মা আমার, তুই কেমন আছিস? নিনিকার কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়ল। আমি ভালো আছি। আমি এখন খুব খুব বেশি ভালো আছি। তোমাকে আমার অনেক কিছু বলার আছে মা। তুমি কি শুনবে? কি বলবি মা বল। মা শুনবো তোর কথা। নিনিকার চোখে ধ্রুবকে দেখে নিল। বলতে শুরু করলো, আমি বাংলাদেশে আছি মা। এই মুহূর্তে মেজর ধ্রুব মাহবুব, অর্থাৎ আমার হাজবেন্ডের সাথে জিপে বসে আছি। সে এক মনে ড্রাইভ করছে যাতে আমাকে
রোগীকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে তার বাড়িতে পৌঁছাতে পারে। তার এই মনোযোগ দিয়ে ড্রাইভ করাতেও আমি আমার প্রতি তার গুরুত্ব দেখতে পাচ্ছি মা। মিথিলা ভয়াবহ রকমভাবে চমকালেন। কি কিভাবে তুমি? ধ্রুব, আমি কি ঠিক শুনছি? নিনি নিনিকা মুচকি হাসলো। তুমি ঠিক শুনছো মা। আমার মনে হচ্ছে তোমার কথা লেগে গেছে। তুমি বলতে না, পৃথিবীর সব পুরুষ একরকম হয় না। আমার জন্য কেউ না কেউ থেকে যাবে। তোমার কথা লেগে গেছে মা। আমার জন্য সত্যিই কেউ থেকে গেছে। আমাকে পুনরায় ভাবতে বাধ্য করেছে সে। আমার ভেতরের সব জটিল ভাবনার সুতো ছিঁড়ে নিজের জন্য আমার মনে স্থান করে নিয়েছে। এমন জটিল কাজ যে করে ফেলতে পারে তাকে কি আমি সুযোগ না দিয়ে থাকতে পারি মা? সে সবার থেকে আলাদা বলেই তাকে আমি সুযোগ দিচ্ছি। তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে মা? মিথিলা চোখে অশ্রু নিয়ে হাসলেন। একদম না মা আমার। আমার এতে এত খুশি লাগছে, তোমাকে আমি ফোনে বলে বোঝাতে পারবো না। আল্লাহ সেই সন্তানের মা বাবাকে দীর্ঘজীবী করুক। এমন সন্তান জন্ম যারা দিয়েছে তারা কত ভালো মানুষ জানো। মা বাবা ভালো বলেই সন্তান এত ভালো। আমি চাইবো তুমি সাংসারিক জীবনে সুখী হও। নিজের ওভার থিঙ্কার ভাবনাটা একপাশে সরিয়ে রেখে ভালোবেসে সব কিছু চিন্তা করবে। দেখবে নেগেটিভ কোনো ভাবনাই মনে আসবে না। মা তোমাকে শুভকামনা জানাচ্ছে নিনিকা। কত বড় হয়ে গেছো তুমি আমার মা। আমার নিনিকা সংসার করবে। ভাবতে পারছো কতটা খুশি হয়েছি আমি? অনুভব করতে পারছো তুমি? পারছি মা। তোমার মনে হচ্ছে তোমার এই খুশির জন্য হলেও আমাকে নেগেটিভ সব চিন্তা এক সাইডে রেখে সাংসারিক জীবনে পা রাখা উচিত। তুমি কতদিন পর এমন খুশি হয়েছো মা? মিথিলা চুপ থাকলেন। এর থেকে বেশি খুশি ও কষ্ট দুটো সেদিনই পেয়েছেন, যেদিন নিজের স্বামীর অতীত জেনেছেন। মেয়েটা ছোট থেকে বাবাকে নিয়ে ভুল ধারণা নিয়ে বড় হয়েছে। এখন কিছু বললে উল্টো প্রভাব ফেলবে, সুতরাং এখন কিছু বলা ঠিক হবে না। বাপ মেয়ে দুটোকেই তিনি সাইকিয়াট্রিস্ট দেখাবেন। নিনিকার এবার থিঙ্কিং মারাত্মক। যখন একবার ধরে সব ছাড়খাড় করে তবেই ছাড়বে। মেয়েটা আগে সাংসারিক জীবনে পা রাখুক, দিন যাক। তিনি ধ্রুবের সাথে কথা বলবেন, সাথে বোঝাবেন রমজান শেখকে তার মেয়ে সংসার করবে। তা জেনে রমজান শেখের অনুভূতি কীরকম হবে বড্ড জানতে ইচ্ছে করছে মিথিলার। তার ভাবনার মধ্যে গেট দিয়ে ঢুকলো কালো একটি গাড়ি। মিথিলা তৎক্ষণাৎ বললেন, নিনিমা আমার, এখন রাখছি। তোমার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা যেন শোনাও আমার। মা তোমার পাশে সব সময় আছি। আমার জামাই রাজাকে আর আরেক মায়ের স্নেহময় ভালোবাসা জানিয়ে দিও কেমন। মিথিলা মোবাইল কান থেকে নামালেন। ততক্ষণে রমজান শেখ বাড়ির সদর দরজা পেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। গট গট পায়ে হেঁটে এসেছেন মিথিলার কাছে। জোরে জোরে শ্বাস নিয়ে বলছেন, তুমি কার সাথে কথা বলছিলে? মিথিলা চমকালেন। আমি ফোনে কথা বলছিলাম। আপনি জানলেন কিভাবে? রমজান শেখ ঠোঁট বাঁকিয়ে হাসলেন। ডিয়ার মিথি, প্রিয়তমা আমার, তুমি এত বোকা কেন? আমার রুমের বারান্দা থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত সিসিটিভি ক্যামেরা সেট করা। তুমি যে ওয়াশরুমে যাও সেটাও আমি দেখতে পাই। বারান্দায় ফোনে কথা বলছো সেটা বুঝতে পারবো না। মিথিলা ভড়কে গেলেন। নাক মুখ কুঁচকে গেল তার। শেষ পর্যন্ত ওয়াশরুমও বাদ রাখলেন না। ছি, তুমি ফোনে কথা বলতে বলতে কাঁদছিলে কেন মিথি? কে ছিল ফোনের ওপাশ? বলো আমায়। মিথিলা ঢোক গিললেন। তোমাকে বলা যাবে না। এসেছো ফ্রেশ হও,
তারপর রিল্যাক্স করো গো। রমজান শেখ ভ্রু কুঁচকে তাকালেন। আমাকে অর্ডার করছো? সাহস বেড়ে গেছে দেখছি। মিথিলা মাথা নিচু করে ফেললেন। এই তো, এখন মাথা নিচু রেখে কথা বলছি। খুশি হয়েছেন? রমজান শেখ পায়ের গতি বাড়িয়ে এগিয়ে এলেন, হাত রাখলেন কোমরে, নিজের সাথে মিশিয়ে নিয়ে আঙ্গুলের সাহায্যে মুখ উঁচু করলেন। তুমি যখন আমার সাথে আগের মতো চোখে চোখ রেখে কথা বলো, তখন আমার অনুশোচনা হয় মিথি। আমার মনে হয় আমি না চাইতেও তোমাকে এক আকাশ দুঃখ দিয়ে ফেলেছি। তুমি কখনো আমার দিকে তাকিয়ে কথা বলবে না মিথি। আমার নিজের প্রতি ঘৃণা বেড়ে যায়। যখন আগের মতো তুমি বলে সমর্থন করো, তখনও ঘৃণা হয়। যখন ভয় পেয়ে আপনি বলে সমর্থন করো, তখনও ঘৃণা হয়। তুমি আমাকে আগের মতো রমজান শেখ বলে ঘৃণা ছড়িয়ে দিও মিথি। তাহলে আমার অনুশোচনা হবে না। আমি জানবো তুমি আমাকে আগের মতোই ঘৃণা করো। মিথিলা ছলছল চোখে তাকালেন, বুকে মাথা রাখলেন স্বর্ণবর্ণে। আমি তো তোমাকে ভালোবেসে শেখ বাবু বলেই ডাকবো, সেই পুরনো ডাক। যতই তুমি ভয় দেখাও, ঘৃণা করতে বাধ্য করো, আমিও দেখব কে জিতে। আমার ভালোবাসা নাকি তোমার নিজ থেকে তৈরি করা ঘৃণার এই দেয়াল। রমজান শেখ দীর্ঘশ্বাস ছাড়লেন, পিঠে এক হাত জড়িয়ে ধরলেন। কার সাথে কথা বলছিলে বললে না যে? মিথিলা অকপটে জবাব দিলেন, নিনিকার সাথে। রমজান কিঞ্চিত চমকালেন, কিন্তু তার প্রভাব মুখশ্রীতে পড়তে দিলেন না, বরং স্বাভাবিক গলায় প্রশ্ন ছুড়লেন, নিনিকা কি বলল সে এতদিন পর? বলেছে অনেক কিছুই, আপনি কোনটা শুনতে চাইছেন? আমাকে নিয়ে কোনো ঘৃণার বাক্য ছুড়ে দিয়েছে কিনা? রমজান শেখের বুক মোচড় দিয়ে উঠল। তিনি মনে হয় প্রথম বাবা যিনি নিজ ইচ্ছেতে সন্তানের চোখে নিজের জন্য ঘৃণা বেছে নিয়েছেন। দেয়নি। মিথিলা ট্রাই ঢিলে করতে শুরু করলেন। দিয়েছে, সাথে এটাও বলেছে সে তার বাবার থেকে সম্পূর্ণ বিপরীত একজন পুরুষের সাথে সংসার শুরু করতে যাচ্ছে। দোয়া চেয়েছে আমার। রমজান শেখ এবার চমকে গেলেন। কি, সে সংসার করবে মানে? সে বিবাহিত মিথি, তার স্বামী আছে, পালিয়ে গেছে বলে সে যাকে তাকে বিয়ে সংসার শুরু করবে তা তো হবে না। আগে প্রথম জনের সাথে সেপারেশন বা ডিভোর্স হতে হবে, তারপর সে দ্বিতীয়বার সংসার করতে পারবে। তার কি বুদ্ধি লোপ পেয়েছে? মিথিলার চোখ উজ্জ্বল হলো। তুমি একটা ভালো কাজ করেছো মেয়ের জন্য শেখ বাবু, যদিও নিজের অজান্তে। তুমি চেয়েছিলে খোঁজ খবর না নিয়ে বাল্যকালের বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে, নিনিকার ঘৃণা বাড়িয়ে দিতে। অথচ দেখো উল্টো হলো। তোমার বাল্যকালের বন্ধুর ছেলেটি এতই ভালো যে নিনিকা তার সাথে সংসার করার পথে পা বাড়িয়েছে। তুমি নিজের মেয়ের জন্য সঠিক জীবন সঙ্গী এনেছো শেখ বাবু। তোমার মেয়ে এদিক থেকে তোমাকে একটু হলেও ভালো ভাববে। রমজান শেখ শুধু বিস্মিত হচ্ছেন। যার সাথে বিয়ে দিয়ে তিনি মেয়ের মনে ঘৃণা বাড়াতে চাইলেন, সেই পুরুষকেই কিনা তার মেয়ে পছন্দ করেছে, আবার সংসারও করবে। রমজান শেখ খোঁজ খবর না নিয়ে বিয়ের আয়োজন করেছিলেন শুধুমাত্র নিনিকার মনের ঘৃণাটা বাড়াতে। ঘৃণা বাড়লো, নিনিকা বিয়ে করেও পালিয়ে গেল, কিন্তু এখন সে সংসার করবে। মাই গড! রমজান শেখকে বিস্মিত হতে দেখে মিথিলা মিটিমিটি করে হাসলেন। ট্রাই ধরে ট্রেনে চোখ টিপে বললেন, খুব আফসোস হচ্ছে শেখ বাবু, নিজ থেকে মেয়েকে ভালো পাত্রের সাথে বিয়ে দেওয়ার কারণে তোমাকে গুনে গুনে 10টা চুমু খাবো এসো। রমজান শেখ ছুঁড়ে মারলেন মিথিলার হাত। রাগে চোখ মুখ শক্ত হলো তার। মিথিলার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, একদম না,
আমার মেয়ে কেন সংসার করবে? সে কেন কোনো পুরুষকে ভালোবাসবে? তুমি জানো না? তুমি জানো না পুরুষেরা ভালো হয় না? জানো না তুমি? তুমি কিভাবে ওকে অনুমতি দিলে? মাথায় কি গিলু নেই তোমার? আমার এই 25 বছর ধরে করা ঘৃণা অধ্যায়টা এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিলে এই ছেলেটা। আমার মেয়ের মনে পুরুষের নিয়ে ভিন্ন চিন্তা ঢুকিয়ে দিল। ছাড়বো না ওকে আমি। নিনিকার সামনে আবার অপমান করব। পুরুষদের সত্তা কখনই ভালো হয় না। ওরা শুধু পারে জুলুম করতে, নির্যাতন করতে, অত্যাচার করতে। পুরুষেরা কখনই ভালো স্বামী, ভালো বাবা হতে পারে না। আমি নিনিকাকে আরো বুঝিয়ে দিব প্রিয়তমা। তখন তুমি গুনে গুনে 100টা চুমু দিও কেমন? রমজান শেখ এক প্রকার ছুঁড়ে ফেললেন তাকে। মিথিলার কপাল গিয়ে লাগলো রেলিংয়ের কোণে। কপাল ফুলে গেল, কিন্তু তিনি টু শব্দ করলেন না, বরং এগিয়ে গেলেন রমজান শেখের দিকে। চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বললেন, তুমি ভালো স্বামী হতে পারোনি, তবে ভালো প্রেমিক ছিলে শেখ বাবু। তুমি চাইলেই পারতে ভালো স্বামী হতে, পারতে ভালো বাবা হতে, কিন্তু তুমি তা হওনি। বরং নিজের সত্তাকে ঘৃণা করার সাথে সাথে আমাকে, আমার মেয়েকে ঘৃণা করতে বাধ্য করেছো। এসব করে কি পেয়েছো তুমি? ঘৃণা। কি করবে সেটা দিয়ে তুমি? এটা কি জীবন শেখ বাবু? তোমার মেয়ে তোমাকে বাবা ডাকে না শেখ বাবু। তুমি কতটা ব্যর্থ বুঝতে পেরেছো? আজ চাইছো মেয়ের জামাইয়ের সাথে লাগতে, মেয়ের জীবনের ভিলেন হতে চাইছো। তুমি তো আমার জীবনে ভিলেন ছিলে, কিন্তু আমার মেয়ের জীবনের হয়েও না প্লিজ। তাকে ভালো থাকতে দাও। আমার জীবন চলে গেছে, যে কটা বছর বাঁচবো এভাবেই চলে যাবে, কিন্তু আমার মেয়ের সবে শুরু। তার ভরা সংসার হবে, স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার আমি দু চোখ ভরে দেখব। যা তুমি আমাকে দিতে পারোনি, তা আমার মেয়েকে তার স্বামী দিবে। হিংসা হচ্ছে বুঝি? হিংসা করো না গো, তোমারই তো মেয়ে, তার সুখ তোমার কেন সহ্য হবে না? তোমার এই ট্রমা দেখে বের হও শেখ বাবু। পৃথিবীতে তাকিয়ে দেখো, আমরা চাইলেই সুখী হতে পারি। চলো আমার সাথে, সাইকিয়াট্রিস্ট দেখালে তুমি সুস্থ হয়ে যাবে। মিথিলা আঁকড়ে ধরলেন রমজানের হাত। চলো শেখ বাবু, আমরা ভালো করে বাকিটা জীবন কাটাবো, যেখানে শুধু ভালোবাসা থাকবে। পৃথিবীর সব পুরুষ এক হয় না শেখ বাবু। তুমি কেন নিজেকে একটি গোলক ধাঁধায় আটকে রেখেছো? কেন এমন করছো তুমি? পৃথিবীর সবারই কোনো না কোনো দুঃখ থাকে শেখ বাবু। তাই বলে কি সবাই সুখের মুখ দেখা বন্ধ করে দেয়? চোখ খোলো শেখ বাবু, তুমি চাইলেই পারবে। আমি তোমার পাশে থাকবো। বলো তুমি রাজি, বলো। মিথিলা চিৎকার করে কাঁদলেন। রমজান শেখের বুকে কিল ঘুষি দিচ্ছেন একাধারে। নির্লিপ্ত রমজান শেখ ঢলে পড়লেন আচমকা। মিথিলার কাঁধে গরম জল অনুভব হলো। বুঝলেন মানুষটা অজ্ঞান হয়ে গেছে। মিথিলার চিৎকারে সার্ভেন্ট ছুটে এলো। ডাক্তার ডাকা হলো। ডাক্তার এলেন আধা ঘন্টা পর। বললেন, জরুরি ভিত্তিতে ভালো ডাক্তারের পরামর্শ হন। ব্রেইনে মারাত্মক ট্রমা নিয়ে বেঁচে আছে, যার কারণে সাময়িকভাবে শক খেয়ে অজ্ঞান হয়েছে। তাকে সাইকিয়াট্রিস্ট দেখাবেন যেভাবেই হোক। ডাক্তারটি যিনি যিনি থিলারের দীর্ঘ 25 বছর ধরে চেনেন, পারিবারিক ডাক্তার তাদের। মিথিলা দীর্ঘশ্বাস ছাড়লেন। ডাক্তার প্রয়োজনীয় সব কিছু করে চলে গেলেন। অপেক্ষা করতে বললেন জ্ঞান ফেরার। সন্ধ্যা পেরিয়ে রাত হলো। মানুষটা সবে অফিস থেকে ফিরেছে। তিনি কেন যে উত্তেজিত হলো? সারাদিন অফিসে কিনা কি খেয়েছে, নিশ্চয়ই কোনো ক্ষুধার্ত ছিল। তার মধ্যে ব্রেনে চাপ পড়েছে, অজ্ঞান তো হবেই। মিথিলা নিজের গালে চড় মারলেন।
আজ যদি বড়সড় কিছু হয়ে তো তবে তিনি নিজেকে ক্ষমা করতে পারতেন না। থাক না, মানুষটা যেভাবে ইচ্ছে, কাউকে তো কিছু করছে না। মিথিলা এত বছর সহ্য করেছেন, আরো কয়েক বছর সহ্য করলেন না হয়। কদিনই বা বাঁচবেন আর। মানুষটাকে সারা জীবন সহ্য করে নিজের ভালোবাসার প্রমাণ দেবেন না হয়। রমজান শেখ অন্তিম অধ্যায় পর্যন্ত দেখবে আর আফসোস করবে তাকে ভালোবেসে ঘৃণা ভরা সংসারেও মিথিলা কিভাবে টিকে পুরো এক জীবন শুধুমাত্র ভালোবেসে। হ্যাঁ, রমজান শেখের এই আফসোস ভরা মুখটা মিথিলার বড্ড দেখতে ইচ্ছে করছে। দীর্ঘশ্বাসের সাথে পাল্লা দিয়ে উচ্চারণ করলেন, মৃত্যু আয়, দ্রুত আয়, শেখ বাবুর আফসোস হয়ে আয়। মিথিলা বেগমকে অবাক করে দিয়ে রমজান শেখের জ্ঞান ফিরল এবং তিনি স্ত্রীকে জড়িয়ে ধরে আনন্দের সহিত বললেন, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব মিথি। তুমি আমাকে সুস্থ করতে যা করতে হয় সব করো, আমি কোনো বাধা দিব না। আমার প্রিয়তমা বউ, কথা কও, এ উৎসব লেগেছে যেন। ফাহিম মাহবুবও ফারিন সব কিছুর আয়োজন করছে। ধারা সোফায় পায়ের ওপর পা তুলে স্বামী ও সন্তানের কাজকর্ম দেখছেন। তিনি ইতিমধ্যে অবগত হয়েছেন তার ছেলে পালিয়ে যাওয়া বউ নিয়ে বাড়ি ফিরছে। সাদামাটা এই আয়োজনটা বউ বরণ করার জন্য কাউকে দাওয়াত করা হয়নি, সবাইকে একেবারে জানানো হবে আনুষ্ঠানিক বিয়ের সময়। আজকের রান্নাটা করেছেন ফাহিম মাহবুব নিজে, তার অত্যন্ত প্রিয় খাবার চিকেন রোস্ট। ধ্রুবের থেকে অবগত হয়েছে তাহার বৌমাও চিকেন রোস্ট খেতে অত্যাধিক পছন্দ করেন। সুতরাং বসে থাকতে পারলেন না ফাহিম মাহবুব। স্ত্রীকে আজ রান্নাঘর থেকে ছুটি দিলেন। সব কিছু গুছিয়ে বাবা মেয়ে ফিটফাট হয়ে সোফায় বসলেন। আগে থেকে সোফাতে বসা ধারা আহমেদ আর চোখে পরক করছে এদের বাপ মেয়েকে। একজন খুশি ছেলে বউ নিয়ে আসবে বলে, আরেকজন খুশি ভাই সেই নরম তোলার মতো মেয়েটি নিয়ে আসবে বলে। ধারা কি জন্য খুশি হবেন? তিনি তো এসবের আদে অন্ত কিছুর সাথেই জড়িত নন। ছেলে যখন বিয়ে করেছে তখনও তিনি ছিলেন না। ছেলের বউয়ের সাথে শাশুড়ি হিসেবে তার কখনো কথা বা দেখা সাক্ষাৎ হয়নি। একবার যাও হলো, তাও ঝরকার মধ্যে দিয়ে। মেয়েটিকে তিনি ভালো করে দেখেননি, তবে তিনি পুরনো সব ভুলে যাবেন। আজ তিনি মেয়েটিকে বৌমা হিসেবেই দেখবেন। রাত 9:30, বউ কথা কওয়ের গেট খুলে ঢুকলো সেনাবাহিনীর জিপ গাড়িটি। ধ্রুব আগে নেমে দাঁড়ালো, হাত বাড়িয়ে নামিয়ে আনলো নিনিকাকে। হাতে হাত রেখে দাঁড়ালো সদর দরজার সামনে। ডোরবেল বাজাতে হবে না, দরজা আগে থেকেই খোলা। দরজার সামনে একটি বড় পাত্র, তার মধ্যে লাল রঙের আলতা সহ গোলাপের পাপড়ি। ধ্রুব ভূ কুঁচকে সব পর্যবেক্ষণ করলো। ফারিন হইচই করতে লাগলো। নিনিকার দিকে তাকিয়ে হেসে বলল, মাম্মা সিরিয়াল দেখে না? সেখানে দেখেছি এরকম করে বধূবরণ করে, সেই জন্য আমিও এরকম ব্যবস্থা করেছি। ফাহিম মাহবুব মিষ্টি ও শরবতের ট্রে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে আছেন। তন্মধ্যে এসে দাঁড়ালেন তার ধারা। গম্ভীর চোখে পর্যবেক্ষণ করলেন নিজের বৌমাকে। নিনিকার পরনে সাদা শার্ট ও ডেনিম প্লাজো, গলায় স্কার্ফ। ফারিন ক্যামেরা সেট করে এসে দাঁড়ালো। দাঁড়া গম্ভীর স্বরে ছেলেকে বললেন, বউকে নিয়ে প্রবেশ করে ধন্য করো বাবা আমার। জুতো খুলে এক সাইডে রেখে ধ্রুবের হাতে হাত রেখে নিনিকা আলতার পাত্রে পা রাখলো। হাঁটি হাঁটি পা ফেলে এসে থামলো ফারিন মাহবুবের কাছে। ফারিন ট্রে থেকে মিষ্টি খাওয়াতে বলল, তারা একে অপরকে খাইয়ে দিল। ফাহিম মাহবুব শরবত এগিয়ে দিলেন,
কিচেনের পাশে দাঁড়ানো সার্ভেন্টরা মিটিমিটি হাসছে। ধারা গম্ভীর স্বরে বললেন, আমাকে দাও, আমি দিচ্ছি। ফাহিম মাহবুব ট্রে দিয়ে দিলেন। ধারা নিজের কর্তব্য পালন করেছেন। ছেলের বউকে সোফায় বসালেন। বললেন, মুখে বিরক্তির কোনো ছাপ নেই, বরং সে আনন্দ পাচ্ছে। আর চোখে নিনিকাকেও দেখে নিয়েছে। তার মিসেস যে বেজায় খুশি সেটা ধ্রুব আন্দাজ করতে পারছে। সবাই সোফায় বসে আছে। নিনিকার মাথায় গলায় জড়ানো সেই স্কার্ফ। ফাহিম মাহবুব কথা বলে উঠলেন, দুজন অনেক জার্নি করেছো। ফারিন মা, তোমার ভাবিকে ভাইয়ের ঘরে নিয়ে যাও। ফারিন ধীরে ধীরে নিনিকার তুলতুলে হাত ধরলো। তার চোখে মুখে উচ্ছ্বাস। নিনিকা ধ্রুবের ইশারায় উঠে গেল। সোফাতে কেবল তিনজন। ধারা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বউ নিয়েই তবে এলে? ধ্রুব মাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। তোমার তাকে মেনে নিতে আপত্তি আছে মা? একদম না। আগে কি হয়েছে না হয়েছে সেটা ধরে থাকলে তো হবে না। বউ এসেছে, বউয়ের মতোই যেন থাকে বলে দিও। ফাহিম মাহবুব ফোড়ন কাটলেন, তোমার কি কোথাও জ্বলছে ধারা? আমার পছন্দের মেয়েকে ধ্রুব বিয়ে করেছে বলে। ধারা ফুঁসে উঠলেন, একদম বাজে কথা বলবে না। তোমরা বাপ ছেলে একটা কথা মনে রেখো, পালিয়ে যাওয়া বউ নিয়ে এসেছো। আগের বার আত্মীয় স্বজন জানতো না, তবে এবার জানবে। আগের বারের মতো যদি কিছু হয় তো তোমাদের দুজনকে বৌমার সাথে দার্জিলিংয়ের পাহাড়ে ঝুলিয়ে রাখবো। ধ্রুব ঠোঁট চেপে হাসছে। তাকে তুমি গড়ে নিও মা, একটু বেখেয়ালি। তবে তুমি যদি শিক্ষক হও, সে ছাত্রী হিসেবে পাশ করবে নিশ্চিত। কি পারবে না? ধারা ছেলের কান টেনে ধরলেন, ঠিক বাপের মতো হয়েছিস। কথার মার প্যাচে সব হাসিল করে নিস। ধ্রুব মিথ্যা ব্যথা পাওয়ার অভিনয় করলো। ধারা ছেলের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিলেন, ঘরে যাও, ফ্রেশ হয়ে একেবারে টেবিলে নিয়ে এসো তাকে। আর হ্যাঁ, তোমার ঘরে শাড়ি রাখা আছে, তাকে বলবে ওটা পরে নিতে কেমন। ধ্রুব মাথা নাড়িয়ে উঠে গেল। ফাহিম মাহবুব একা বাঘিনীর সামনে বসে থাকেন। মিনমিন করে বললেন, আমি কি করব? তুমি গিয়ে খাবার টেবিলে রাখো যাও, সার্ভেন্ট সব গরম করে নিয়েছে। ফাহিম মাহবুব উঠে গেলেন। এটা তার শাস্তি। ছেলের মাকে না বলে ছেলেকে বিয়ে করানোর দায়ে তাকে মাঝে মধ্যেই ধারা এমন শাস্তি দিয়ে থাকেন। ধ্রুব রুমে এসেছে। তার রুমটা দক্ষিণ দিকে, খোলা বারান্দায় হরেক রকম ফুলের গাছ রয়েছে। ফারিন সেই সবই দেখাচ্ছিল নিনিকাকে। ধ্রুবকে দেখে, তোমরা ফ্রেশ হয়ে এসো বলে চলে গেল। নিনিকার পায়ের তলায় এখনো কিছু আলতা লেগে আছে। ধ্রুবের রুমের সাদা মেঝেতে যার চাপ পড়ে গেছে। ধ্রুব শূন্যে তুলে ধরলো, একেবারে ওয়াশরুমে নামিয়ে দিল। ফ্রেশ হয়ে একেবারে বের হবে। ওয়েট, আমি শাড়ি দিচ্ছি। বিছানা থেকে শাড়ি দিল ধ্রুব। নিনিকা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ধ্রুবের বুক কুঁচকে গেল। দাঁড়িয়ে আছো কেন গো? তাড়াতাড়ি ফ্রেশ হও, তোমাকেও ফ্রেশ হতে হবে তো মিসেস। নিনিকা আমতা আমতা করলো, আসলে আমি শাড়ি পরতে জানি না। ধ্রুব অবাক হয়ে তাকালো। পরক্ষণেই হেসে বলল, সমস্যা নেই, ফ্রেশ হয়ে বের হও, মোবাইলে দেখে পড়ে নিবে, সাহায্য করতে আমি আছি। নিনিকা মাথা নাড়িয়ে সায় জানালো। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ধ্রুব ফোন এক কোণে সেট করে রেখেছে, ভিডিও চলছে। নিনিকার পরনে ব্লাউজ ও পেটিকোট, নিচে জিন্স পরতেও ভুলেনি বেচারি। ধ্রুবের সাহায্যে শাড়ি পরতে সক্ষম হয় সে, যদিও লোকটা তাকে লজ্জা দিতে 1 ইঞ্চিও ছাড় দেয়নি। তাতে কি, তারই তো স্বামী। ধ্রুব প্রায় 30 মিনিটে যুদ্ধ জয় করলো।
ততক্ষণে ফারিন দরজায় কয়েকবার টোকা দিয়ে চলে গেছে। বেচারা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বের হলো। একটা ট্রাউজার ও টি শার্ট পরে বউকে নিয়ে ছুটলো খাবার টেবিলে। ধারা আহমেদ মুগ্ধ চোখে দেখছেন লাল শাড়ি পরিহিতা সদ্য গোসল করা রমণীটিকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। ফারিন ফিসফিস করে বলল, দেখেছো মা, বলেছিলাম না কত তুলতুলে। ধারা গম্ভীর হলেন, না ধরেই বুঝবো কিভাবে তুলতুলে নাকি শক্ত? ফারিন নাক মুখ কুঁচকে বলল, আরে দেখতে নরম তুলতুলে মোমের পুতুল লাগছে না, আমি সেটা বলেছি। ধারা গলা খাকারি দিলেন, হ্যাঁ সে তো লাগছে বই কি। ফাহিম মাহবুব সযত্নে নিজের পুত্রবধূকে চেয়ার টেনে বসালেন। প্লেটে নিজ হাতে খাবার তুলে দিলেন। নিনিকা মাথা নিচু করে রইল। এই বাড়িতে সব উল্টো হচ্ছে। কোথায় পুত্রবধূ হিসেবে সে সবাইকে খাবার বেড়ে দিবে, তা না তার শ্বশুর তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। সব কিছু কেমন অন্যরকম। শাড়ি সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিনিকাকে, অথচ যেদিন পালিয়ে গেছিল সেদিন শাড়ি পরেই কত পথ অতিক্রম করতে হয়েছিল তাকে। মায়ের পরিয়ে দেওয়া শাড়ি ছিল সেটা, সময়ের উপর সব চলে। নিনিকার আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি ভিন্ন। সেদিন সে না চাইতেও শাড়ি সামলিয়েছে, আজ সে না চাইলেও বড় ননদ দুজন তার শাড়ি সামলাতে ব্যস্ত হচ্ছে। অবশ্য নিনিকা মনে মনে খুশি হচ্ছে। এই যে চেয়ারে বসার সময় ধ্রুব যত্ন করে তার আঁচল কোলে তুলে দিল, ফারিন পাশের চেয়ারে খাবার সময় কাঁধের দিকে টেনে দিল। এই যে তার শ্বশুর মশাই খাওয়ার ফাঁকে বলছেন, এটা দিব মা, ওটা দিব মা, রোজটা আর একটু নাও মা। এত সব কিছু তার ভাগ্যে ছিল, তার সুখ, তার সংসারের মানুষগুলো। অথচ সেদিন কিনা এসবের থেকে দূরে পালিয়ে গিয়েছিল। পৃথিবীর সবাই একরকম হয় না, তার বরের বাড়ির সবাই চমৎকার। তারই বাড়ি, এটা তো তারই, তার পরিবার। নিনিকার ভাবনার মধ্যে ধারা প্লেটে এক চামচ বিরিয়ানি তুলে দিলেন। খেতে ইশারা করে বললেন, ঠিকঠাক খাওয়া দাওয়া করো না নাকি? গলাগুলো ভেঙে ভেতরে চলে গেছে। এখন থেকে ঠিক মতো খাবে, একটু স্বাস্থ্য হলে আরো ভালো লাগবে। নিনিকার চোখ ছলছল করছে। ধ্রুব নিজের প্লেট দেখিয়ে বলল, আমার প্লেটেও কিছু দাও। তোমার বৌমাকে তো আমি বলিনি না খেয়ে স্লিম হতে। আমার বউ মোটা হোক চিকন হোক আমারই বউ। তুমি যেভাবে আমাকে না খাইয়ে রেখেছো, রাখতে চাইছো মনে হচ্ছে আমি বলেছি তাকে না খেয়ে থেকে স্লিম হতে। ফারিন মুখ টিপে হাসলো। ফাহিম মাহবুব গলা খাকারি দিলেন। ধ্রুব মূলত নিজের মায়ের সাথে বউয়ের সম্পর্কে সহজ করতে একটু বেশিই বলে ফেলেছে। বেচারা ইচ্ছার বিরুদ্ধে গড় গড় করে যাই বলে তাই এলোমেলো, কোনোটার আগামাথা নেই। ধারা ছেলের প্লেটে রোস্ট বিরিয়ানি দিলেন, খাও আর তোমার বউকেও খেতে বলো। এ বাড়ির সবাই এলোমেলো, তোমার বউকেও এলোমেলো হতে হবে বলে দিও। ধ্রুব মাথা নাড়িয়ে খাচ্ছে। নিনিকা চোখ বন্ধ করে রোস্ট চিবোচ্ছে। মুখ দিয়ে তৃপ্তিময় শব্দ বের করে বলল, আপনার রান্না অসম্ভব সুস্বাদু আঙ্কেল। ফাহিম মাহবুব হাসলেন, আরও রোস্ট প্লেটে তুলে দিলেন। ধারা গম্ভীর স্বরে বললেন, সব শাশুড়ির মতো আমি বলবো না মা, বলো ডাকো। যদি কখনো মনে হয় তখনই না হয় ডেকো, নয়তো ডাকার দরকার নেই। আর ফাহিমের ইচ্ছে তার ছেলের বউ তাকে বাবা বলেই যেন ডাকে। ফাহিম মাহবুব এবারও হাসলেন, হ্যাঁ মা, তুমি আমাকে বাবা বলেই ডাকবে, আমার আরেক মেয়ে হয়েই থাকবে। বাবা হিসেবে আমি অতটাও খারাপ নই। তোমার দুপাশে বসা দুজনকে জিজ্ঞেস করে দেখো। নিনিকা কিছু বলল না। বাবা শব্দটির মানে তার কাছে অন্য কিছু। যদিও পৃথিবীর সব বাবা এক নন, তবুও তার সময় লাগবে। সুতরাং ব্যাপারটা
এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে করলো। তাদের খাওয়া দাওয়া শেষ হলো 10:30টার দিকে। সবাই যে খেয়ে তৃপ্তি পেয়েছে তা সবার চোখে মুখেই স্পষ্ট, যা দেখে ফাহিম মাহবুবের অসম্ভব ভালো লাগছে। মাঝে মধ্যে স্ত্রীর কানে কানে বলছেন, দেখেছো, আমিও তোমার মতো রান্না শিখে গেছি, সময় করে আরেকটা আইটেম শিখিয়ে দিও। ধারা ইশারায় হ্যাঁ জানিয়েছেন। রিটার্ড মানুষটাকে মাঝে মধ্যে রান্নাঘরে ঢুকান তিনি। সেই সুবাদে কিছুটা রান্নার আয়ত্ত করেছে তার বর। সোফায় কিছুক্ষণ বসে থাকা হলো। 11টার পর সবাই যার যার ঘরে চলে গেল। ধ্রুব খাটে চিত হয়ে শুয়ে বলল, আজ যেন আমাদের কততম বাসর মিসেস। দার্জিলিংয়ে কয় রাত ছিলাম যেন। নিনিকা কিছু বলল না, নিজেও শরীর এলিয়ে দিল পাশে। ধ্রুব টেনে নিল বুকে, ফিস ফিস করে শুধালো, তুমি কি আজও ইন্টারেস্ট নও? নিনিকা বুকে মাথা রাখলো, আবেগ নিয়ে কপালে দীর্ঘ চুম্বন করলো। রাতের আধারে মিলে গেল দুটি সত্তা। রাত্রির শেষ প্রহরে ধ্রুব ঘুমে তলিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, আমি তোমাকে ভালোবাসি আমার মিসেস। নিনিকার চোখে ঘুম নেই। এক রাত ধ্রুবের চুলের ভাঁজে রাখা। নিজেও বিড়বিড় করলো, আপনার মিসেসও আপনাকে ভালোবাসে ধ্রুব। চারিদিকে ভোরের আলো ছড়াচ্ছে ধীরে ধীরে। নিনিকা তখনও তাকিয়ে মাঝে মধ্যে অষ্ট দিয়ে ছুঁয়ে দিচ্ছে ধ্রুবের কপাল, গাল, ঠোঁট। ধ্রুব নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যাচ্ছে। তাকে দেখতে আদুরে লাগছে। ঠোঁট উল্টে ঘুমাচ্ছে বেচারা। মুখের ক্লান্তি জানান দিচ্ছে তার পরিশ্রম। নিনিকা ঠেলে দিল না, বরং অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজেও চোখ বন্ধ করলো। তাকে ঘুমাতে হবে। দিনের বেলা তার সহজে ঘুম আসে না। তার উপর না ঘুমালে মাথা ব্যথা তো আছেই। আজ ভোরে উঠেছেন রমজান শেখ, সাথে টেনে তুলেছেন মিথিলাকেও। দুজনে নামাজ আদায় করেছেন। রমজান শেখ এরপরেনো শুভ্র পাঞ্জাবি। মিথিলা মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। শুভ্র সুদর্শন পুরুষটির মুঠোয় তার হাত। সুদর্শন পুরুষটি তাকে নিয়ে বাগানে হাঁটাহাঁটি করছে। মাঝে মধ্যে ঠোঁট আলগা করে কথা বলছে। মিথিলা বহুদিন পর মুগ্ধ হয়ে নিজের পুরুষকে দেখলেন। আলগোছে কাঁধে মাথা রাখলেন। আজ তোমাকে 2 যুগ আগের সেই প্রেমিক পুরুষই মনে হচ্ছে শেখ বাবু। আমার জন্ম সার্থক হলো তোমার এই রূপ দেখে। ছেলে হয়ে তুমি এত রূপবান কেন হলে বলো তো? রমজান শেখের চোখে সাদা ফ্রেমের চশমা, সেটা খুলে হাতে নিলেন। মিথিলার পরনের শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন সযত্নে। হাতের মুঠোয় হাত নিলেন আবারও। সবই আল্লাহর সৃষ্টি। তুমি আমাকে ভালোবাসো বলেই আমি তোমার চোখে সুন্দর। মিথিলা মানতে নারাজ। তাহলে কেন হাঁটুর বয়সী মেয়েরা তোমাকে আহ্বান করে? রমজান শেখের ঠোঁটে স্নিগ্ধ হাসি। কারণ তারা আমাকে ভালোবাসে না। বাসলে আহ্বান করতো না। তারা সাময়িকভাবে আকৃষ্ট হয়। কিন্তু তুমি অন্যরকম। কত কিছু করেছি, ছেড়ে তো গেলেই না, উল্টো এত কিছুর পরেও আমাকে আঁকড়ে ধরেছ। আমি কি এসবের যোগ্য মিথি? মিথিলা হাতের মুঠো শক্ত করলেন, তুমি অবশ্যই যোগ্য। আমি পুরনো সব কিছু ভুলে যেতে চাই। আমি তুমি মিলে একটা সাধারণ জীবন যাপন করতে চাই, যেখানে শুধু ভালোবাসা থাকবে, সাথে থাকবে আমাদের ছোট্ট মেয়ে নিনিকা। রমজান শেখ দাঁত বের করে হাসছেন। তোমার ছোট্ট মেয়েটি বড় হয়ে গেছে মিথি, তার সংসার আছে। তাছাড়া সে তার বাবাকে কখনো ক্ষমা করবে না। ওর জায়গায় আমি থাকলেও করতাম না। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বুঝলে। সব জানলে সে তোমাকে ক্ষমা না করে থাকতে পারবে না। আমার মেয়ে, সে আমার মতো ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার আছে, বুঝেছো? সে তো আমারও রক্ত তার শরীরে।
বাপের মতো একটি ক্ষত নিয়ে সারা জীবন কাটিয়ে দিতেও তার দ্বিধা হবে না। দেখা গেল সব কিছু সে আমাকে আরো ঘৃণা করবে। মিথিলা নাক মুখ কুচকান। তুমি বেশি বেশি বলছো। তোমাদের বাপ মেয়েকে আমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব শীঘ্রই। আগে তোমাকে ঠিক করি। সন্ধ্যায় আমাদের যেতে হবে, মনে থাকে যেন। রমজান শেখ মাথা নাড়ালেন। আপনার কথাই শেষ কথা আমার বেগম। মিথিলা কিশোরীদের মতো লজ্জা পেলেন, মুখ লোকালেন সুদর্শন পুরুষটির বুকে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।